অক্টোবর মাসটা আমার বরাবরই সবচেয়ে প্রিয়। আর জাপানে আসার পর থেকে আরও বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এই সময়ে গাছের পাতাগুলি এত বাহারি রং ধারণ করে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর অক্টোবরের মাঝামাঝি থেকেই কিন্তু জাপানে শীত পড়া শুরু হয়। বিকেল থেকেই শীত শীত একটা ভাব লাগে, আর কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এখন তো লাস্ট কয়েক বছর আরও বেশি ভালো লাগে, কারণ এই মাসে আমার মেয়ের জন্মদিন। অক্টোবরের 17 তারিখে আমার শেহরিজের জন্ম হয়েছে। সো এই মাসটা আমার জন্য বুঝতেই পারছেন অনেক বেশি স্পেশাল। এই মাসটা আসলেই না আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খায়। যেমন 5 বছর আগে যখন শেহরিজের জন্ম হয়েছিল এই মাসে, আমি তখন কি করেছিলাম, সে সময়টা আমার কেমন গেছিল, সব কিছু মিলিয়ে না আমি এগুলিই ভাবতে থাকি এই মাসটাতে। আর এত বেশি নস্টালজিয়া হয়ে যাই, তাই ভাবলাম পুরনো কিছু ভিডিও দিয়ে আমার পুরনো কিছু স্মৃতির কথা আপনাদের সাথে শেয়ার করি। শুধুমাত্র ভিডিওটা বানানোর জন্য আমি ভয়েস ওভারগুলি দিচ্ছি না, আমি চাচ্ছিলাম আর কি যে আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল সেটা কোথাও একটা গুছিয়ে বলা থাক, যেন পরবর্তীতে আমার শেহরিজও চাইলে এই ভিডিওটা দেখতে পারে এবং ও জানতে পারে যে ওর পৃথিবীতে আসার জার্নিটা কেমন ছিল। যাই হোক, শুরু থেকে শুরু করি। 2020 সালের কথা, জানুয়ারি মাসের 18 তারিখে আমি শেহরিজকে কনসিভ করি। আসলে ওই টাইমটাতে না আমার কনসিভ করার কোনো প্ল্যান ছিল না। আমাদের ইচ্ছা ছিল আমরা আগে বাংলাদেশ যাব, বাংলাদেশ থেকে ঘুরে এসে তারপর হচ্ছে যে কোনো একটা প্ল্যানিং আমরা করব। 2019 সালের কথা, তখন হচ্ছে শেহরিজের বাবা ভিসা রিনিউ করতে দেয় ওর। আর আমাদের প্ল্যান হচ্ছে ভিসাটা চলে আসলে আমরা হচ্ছে বাংলাদেশ যাওয়ার প্রিপারেশন নেব। কিন্তু এরই মধ্যে আসলে কোভিড শুরু হয়ে যায়। আর তখনও আসলে আমরা ভাবছিলাম যে হয়তো এটা অত মহামারী হবে না। আমরা ওয়েট করছিলাম যে আদতে এটার পরিস্থিতি কোন দিকে যায়, তারপরে হচ্ছে আমরা বাংলাদেশ যাওয়ার জন্য একটা প্রিপারেশন নিব। কিন্তু আসলে এটা দেখতে দেখতে এতটা মহামারী আকারে এটা ছড়িয়ে পড়ে যে আমরা আসলে আমাদের দেশে যাওয়াটা ক্যান্সেল করতে হয়। বলা চলে যে তখনও যে ক্যান্সেল করেছে তেমনটা না, মানে পোস্টপোন করেছি আর কি। তো তখন আসলে আমরা ভাবলাম যে এই মহামারী আসলে কবে ঠিক হবে তার তো কোনো ঠিক নেই। তাহলে ঠিক আছে, আমরা একটু অন্যভাবে এবার চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের সময়টা নষ্ট করার আসলে কোনো দরকার নাই। যাই হোক, যেই কথা সেই কাজ, সেই ভাবেই আমরা আগাচ্ছিলাম এবং আমরা শেহরিজকে কনসিভ করি। আমি শেহরিজকে কনসিভ করি জানুয়ারির 18 তারিখে, যেটা আমরা ফেব্রুয়ারি 25-26 তারিখে হয়তো জানতে পারি। তখনও না আমি ভাবছিলাম আসলে যে আমি এখনও বাংলাদেশ যেতে পারবো। যারা প্রেগনেন্ট অবস্থায় বাংলাদেশ গেছিল এবং এসে এদেশে ডেলিভারি করিয়েছে, আমি অনেকের থেকে খোঁজখবর নিয়েছি, কারণ তখনও আমার ইচ্ছা ছিল ঠিক আছে কনসিভ করেছি কোনো সমস্যা নেই, 2-3 মাস হলে আমি বাংলাদেশ যাব, গিয়ে 1-1.5 মাস থেকে তারপর হচ্ছে আমরা আবার চলে আসব, যেহেতু এই দেশে আমার ডেলিভারি করানোর ইচ্ছা। তো আসলে যতই খোঁজখবর নিয়ে রেখেছি কোনো কাজ হয়নি, কারণ সেটা তো আমরা সবাই জানি তখন কী রকমের মহামারী আকার ছিল এবং 3-4 মাস পরে তো এয়ারলাইন্সগুলিও বন্ধ হয়ে গেল। তো দেশে যাওয়ার আশা আসলে আমরা তখন ছেড়ে দিয়েছিলাম। আমরা ধরে নিয়েছিলাম যে এখন আর আমরা যেতে পারবো না, যেহেতু এইরকম অবস্থা হয়ে গেছে, একদম বেবি টেবি নিয়ে তারপরে আমাদের পরেই যেতে হবে। তারপর আমরা কি করলাম, একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম। শেহরিজের বাবা চাচ্ছিল আমাকে কাছাকাছি কোনো ক্লিনিকে ডক্টরটা দেখাতে, কারণ হচ্ছে তখন আমাদের হাঁটা চলা করি সব জায়গায় যেতে হতো, আমাদের তো তখন গাড়ি ছিল না। সো ট্রেনে হেঁটে তারপরেই হচ্ছে আমরা যাতায়াত করতাম আর কি। তো চাচ্ছিল যে কাছাকাছি কোথাও হলে আর কি আমাদের জন্য সুবিধা হয়। তো আমরা ইন্টারনেটে দেখলাম যে আমাদের বাসা থেকে 5 মিনিট হাঁটার দূরত্বে একটা ক্লিনিক আছে, যেখানে এরকম প্রেগনেন্ট মহিলাদের চেক আপ করানো হয়, ওখানে ডেলিভারিও করানো হয়। তো আমরা সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিলাম এবং গেলামও। যাওয়ার পরে নর্মালি যে প্রাইমারি টেস্টগুলি আছে, ইউরিন টেস্ট, টিভিএস টেস্ট, এগুলি করিয়েছে আমাকে প্রথম দিন। আর টিভিএস টেস্টের কথা না আমি বাংলাদেশে কখনো শুনি না। যখন আমার আম্মু প্রেগনেন্ট ছিল, আমার যখন ছোট বোন হলো, তারপর তখন তো আমি বেশ বড়ই ছিলাম, আমি ক্লাস 7-এ পড়ি, 7-এ পড়ি। আর আমার চাচিদেরও যখন আমার কাজিনটা হয়েছে, তখন আসলে এই টিভিএস টেস্টের সাথে আমি পরিচিত ছিলাম না দেশে, সত্যি কথা
কথা বলতে যেটা, এটা আমি এদেশে এসেই জেনেছি। এখন হয়তো বা বাংলাদেশে সবার কাছে এই টেস্টটা খুবই পরিচিত, কিন্তু আমরা যখন মানে ওই সময়টাতে আমি আর কি এই টেস্টের সাথে পরিচিত ছিলাম না। যাই হোক, এই যা যা প্রাইমারি যে টেস্টগুলি করানো হবে সেই সম্বন্ধে আমি আগেই জেনে গেছি বাসা থেকে, যে প্রথম অ্যাপয়েন্টমেন্টে আমাকে কি কি টেস্ট করানো হবে। সো আসলে ওইখানে আমার তেমন কোনো সমস্যা হয়নি, আমি মেন্টালি ওইভাবে প্রিপেয়ার ছিলাম। আচ্ছা, এখানে একটু বলি, আমি তো কনসেপ্ট করি 2020 সালে, আর 2019 সালের মাঝামাঝি থেকেও না আমি একটু মোটাও হওয়া শুরু করি। ওইটা আসলে ওইভাবে যে ওজন মেপে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা এরকম না, ওজন মাপার মেশিন আমার বাসায় ছিল না। হয় না যে নিজের ফিটনেস একটু চেঞ্জ যখন হচ্ছিল, আমি তখন বুঝতে পারছিলাম যে আমি তো একটু আগে থেকে মোটা হয়ে যাচ্ছি, আমার তো পেট বড় হয়ে যাচ্ছে, এরকম আর কি একটা ব্যাপার ছিল যে আমি একটু আগে থেকেই একটু মোটা হওয়া শুরু করেছিলাম। ওইটা অন্য কোনো কারণে না, স্বাভাবিকভাবেই হচ্ছে একটু অতিরিক্ত ফাস্টফুড খাওয়া বা খাওয়া দাওয়ার কোনো ব্যালেন্স ছিল না, ওইভাবেই আসলে মোটাটা হচ্ছিলাম। তো যখন আমি ডক্টরের কাছে গেলাম, খুব স্বাভাবিকভাবেই তো আগে যাওয়ার পরেই হচ্ছে ওজনটা মাপতে হয়। তো ওজনটা মেপে আমি দেখলাম যে আমার হাইট তো 5 ফিট 6, তখন আমার ওজন হচ্ছে প্রায় 72 কেজি। তো নর্মালি আমার ওজন হওয়া উচিত 65 কেজির মতো, আর এমনি তো আমার হাড় একটু মোটা, আমার হাড়গুলি অনেক শক্তপোক্ত আর কি, মানে পুরুষ মানুষের হাড়ের মতো মোটা মোটা হাড়, যার কারণে আমার ওজন মানে আমাকে দেখতে যেমনই লাগুক না কেন, কিন্তু আমার ওজনটা একটু বেশি দেখায়। যাই হোক, যখন 72 কেজি ওজন দেখালো, তখন হচ্ছে এটা তো ডক্টর দেখেছে যে আমার ওজন কেমন বা আমার হাইট কেমন। তো সমস্ত টেস্টের পরে সে হচ্ছে আমাদেরকে ডাকালো, আর শেহরিজের বাবাকে তখন বলছিল যে সব কিছুই ঠিক আছে। তখন মনে হয় আমার প্রায় 6 সপ্তাহ কি 8 সপ্তাহের মতো হয়ে গেছে, বাচ্চার হার্টবিটও অলরেডি চলে এসেছে, মানে শেহরিজের হার্টবিটও তখন চলে এসেছে। তারপর ডক্টর শেহরিজের বাবাকে যেটা বলল যে ওনার তো ওজনটা একটু বেশি, আবার উনি অনেক লম্বা চওড়া মানুষ, মানে আমার হাইটটাও একটু বেশি, ওনার ধারণা যে আমার বাচ্চা নর্মাল ডেলিভারিতে হবে না, আমার বাচ্চার সি সেকশন করতে হবে, আর ওনাদের এখানে আসলে সি সেকশনের ওই রকম ভালো ফ্যাসিলিটিস নাই, এজন্য আমাকে বড় হসপিটালে উনি রেফার করতে চাচ্ছে। তো আসলে ব্যাপারটা যে উনি খুব নর্মালি বলেছে তা না, উনি না মানে এত গম্ভীরভাবে কথাটা বলেছে যে প্রথম দিন হসপিটালে গিয়ে আমি ভয় পেয়ে গেছি, যে এমন কি আসলে আমার ওজন বা এমন কি মানুষ আমি যে আমার নর্মাল ডেলিভারি হবে না। নর্মাল ডেলিভারি তো এদেশে একটা কমন ব্যাপার, আমাদের দেশে যেটা আনকমন বিদেশে কিন্তু সেটা কমন ব্যাপার। আর বাচ্চা হবে, বাচ্চা হওয়ার মেন পদ্ধতি হচ্ছে নর্মাল ডেলিভারি, সি সেকশন হচ্ছে এটা হচ্ছে আনকমন, বা মানে এটা হচ্ছে কোনো কমপ্লিকেশন দেখা দিলে তখন সি সেকশন করবে, এটাই তো আসলে নিয়ম হওয়ার কথা। তো উনি এভাবে বলছিল, মানে আমি না একটু ভয় পেয়ে গেছি। ওই যে কথায় আছে না যে ডক্টরের কথাই আপনি অর্ধেক সুস্থ হয়ে যাবেন, আবার এই ডক্টরের কথার ধরনেই আপনি অর্ধেক অসুস্থ হয়ে যাবেন, আমার ক্ষেত্রেও ব্যাপারটা আসলে ওইরকমই হয়েছে। যাই হোক, তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে প্রেগনেন্ট অবস্থায় তো অনেক ধরনের সাপ্লিমেন্ট নিতে হয়, ফলিক অ্যাসিড থেকে শুরু করে আবার আরও সাপ্লিমেন্ট আছে, আমি আসলে অত ভালো নামও জানি না যেহেতু আমি খাই নাই। তো উনি আমাকে বলল যে না, কোনো ধরনের সাপ্লিমেন্ট আমরা সাজেস্ট করি না, এটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, আপনি চাইলে খেতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের সাপ্লিমেন্ট আছে, ইভেন ওনাদের রিসেপশনেও নাকি কিছু সাপ্লিমেন্ট রাখা আছে। সো ওইখানে যারা বিক্রি করছে তারা বুঝিয়ে বলে দিবে কোনটা খেলে কি হবে, কিন্তু ওনারা আসলে কোনোটাই রিকমেন্ড করে না, কারণ ওনারা বিশ্বাস করে যে সাপ্লিমেন্টের কোনো দরকার নেই, সব ধরনের পুষ্টি আমি চাইলে খাবার থেকেই নিতে পারি, ফুড থেকে নিতে পারি। তারপর ওনার সাথে আসলে আর কথা বাড়ালাম না, কারণ হচ্ছে প্রথম কথাতেই উনি আমাকে নিরাশ করে দিয়েছে যে আমার নর্মাল ডেলিভারি হবে না। তো তারপর উনি আমাকে বড় হসপিটালে তো রেফার করে দিল। এদেশে ছোট হসপিটালে প্রথমে গেলে ডিরেক্ট বড় হসপিটালে যাওয়া যায় না, সেখান থেকে একটা রেফারেন্স পেপারস লাগে এবং তারা ওইখানে হচ্ছে রিজার্ভেশন দিয়ে দেয়, এবং সেই রিজার্ভেশন অনুযায়ী আমাকে সেখানে যেতে হবে কাগজটা নিয়ে। তো ওইভাবে সে আমাকে রিজার্ভেশন দিয়ে দিল বড় হসপিটালে, সেটা হচ্ছে টোকিও বে হসপিটাল, এটা চিবা প্রিফেকচারের উরায়াসুতে আছে আর কি। হসপিটালটা আমাদের আগের বাসা থেকে হেঁটে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগতো, আর আমাদের এখান থেকে বাস আসা যাওয়া করতো, আমরা বাসেই বেশিরভাগ আসা যাওয়া করতাম।
যাই হোক, তারপর আমরা যখন রিসেপশনে আসলাম বিল দেওয়ার জন্য, সেদিন আর কি প্রথম দিনের কথা বলছি, দেখলাম যে সেখানে সারি সারি করে বিভিন্ন সাপ্লিমেন্ট রাখা আছে। তো আমি জানতে চাইলাম যে কী ধরনের সাপ্লিমেন্ট এখানে বা কেন নেওয়া হয়, এখানে কি কি উপাদান আছে। তখন তারা বলল যে এখানে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আছে, যেমন মাছের একটা আছে, মাছের তেলের। অনেকে আছে মাছ খেতে পছন্দ করে না, আমি ব্যক্তিগতভাবে মাছ পছন্দ করি না, মাছ খেতে পারি না। তখন আমি চাইলে এই সাপ্লিমেন্টগুলি নিতে পারি, তাহলে মাছের যে পুষ্টিগুণটা আছে সেটা আমার ভিতরে থাকলো আর কি, বা চলে আসে ওইভাবে। সাপ্লিমেন্ট দিয়ে তো আর সব কিছু হয় না, তারপরও এটা আসলে ওইভাবে রিপ্লেসমেন্ট হিসেবে হয়তো বানানো হয়েছে। তো আমি ওইখান থেকে হচ্ছে একটা মনে হয় সাপ্লিমেন্ট নিয়েছিলাম, যেটা আমি বেশি দিন কন্টিনিউ করিনি। আয়রনের না যেন কিসের একটা, আমার সঠিক মনে নেই, আমি এরকম একটা সাপ্লিমেন্ট তখন নিয়েছিলাম। কিন্তু ওইটা আসলে আমি বেশি দিন খেতে পারিনি, কারণ ওই সাপ্লিমেন্টটা নিলে আমার প্রচণ্ড পরিমাণে কনস্টিপেশন হতো, যার কারণে আমি ওটা বন্ধ করে দিয়েছি আবার। তারপর আমি সেখান থেকে আসলাম, আসার পরে হচ্ছে সেদিন তারা আমাকে যে টিবিএসটা করেছিল সেটার একটা কপি দিয়েছিল আমাকে, যেখানে হচ্ছে ভ্রূণের এক্সিস্টেন্সটা একদম পারফেক্টলি বোঝা যাচ্ছিল। সেই জিনিসটা আমার কাছে এত ভালো লেগেছে, আমার কাছে খুবই স্পেশাল ছিল। এই যে যে ছবিটা আপনাদের সাথে এখন শেয়ার করছি, এইটা হচ্ছে আমার শেহরিচের প্রথম যে এক্সিস্টেন্সের ফটোগ্রাফি, সেইটা হচ্ছে এটা, মানে টিবিএসের যে কপিটা আর কি। প্রথম 1 মাস আসলে আমি তেমন কিছু বুঝতে পারি নাই যে আমি যে প্রেগনেন্ট, আমার কোনো সমস্যা হচ্ছে কিনা বা খাওয়া দাওয়ার অরুচি। প্রথম 1 মাসের কাছাকাছি আমি ভালোই ছিলাম। তারপর শুরু হলো আমার মেন যুদ্ধ। আমার পুরো প্রেগনেন্সিতে আমি একদিনও বমি করি নাই, আমার বমি আসে নাই, কিন্তু আমার বমি বমি ভাব হয়েছে। আমার প্রচণ্ড পরিমাণে ইভিনিং সিকনেস ছিল। মর্নিং টাইমটা আমার কাছে ভালো লাগতো, মর্নিং টাইম ঘুমের থেকে ওঠার পর আমার ফ্রেশ লাগতো। যতটুকুই আমি খাবার খেতে পারতাম সেই সকালবেলায় আমি খেতে পারতাম। বিকেল হতে হতেই, সন্ধ্যা হতে হতেই আমার এত খারাপ লাগতো শরীর, যেটা আমি আসলে কাউকে বোঝাতে পারবো না। আমার যে বমি হচ্ছে অনেক পরিমাণে, সেটা না, বমি হলে তো বোঝা যায় যে না আসলে ও অসুস্থ, কিন্তু আমার বমি হতো না। কিন্তু আমি কিচ্ছু খেতে পারতাম না, কোনো মশলাপাতির গন্ধ আমি নিতে পারতাম না, আর হচ্ছে আমার শুধু বমি বমি ভাব লাগতো। আমার বমি আসতো না, কিন্তু বমি বমি ভাব লাগতো, আমি কোনো কিচ্ছু গন্ধ সহ্য করতে পারতাম না। আর খালি আমার কান্না আসতো, আমার এত কান্না আসতো যখন এরকম খারাপ লাগতো, আমার প্রচণ্ড কাঁদতে ইচ্ছা হতো, আমার কোনো কিচ্ছু মজা লাগতো না খেতে, কি করব কোনো কিচ্ছু আমি ভেবে পেতাম না। আমার খুবই খারাপ লেগেছে তখন, খুবই খারাপ লেগেছে। আর শুধু অপেক্ষায় গুনতাম যে এই সময়টা কবে পার হবে, এরকম কতদিন লাগবে, এরকম কি আমার মানে আমার তো প্রথম দিনই হচ্ছে এস্টিমেট একটা ডেলিভারির ডেট দিয়েছিল যে অক্টোবরের অমুক তারিখে হবে, আমাকে প্রথম ডেটটা দিয়েছিল অক্টোবরের 24 তারিখে, যেটা সেই রেচ হয়েছে অক্টোবরের 17 তারিখে। তো আমার শুধু মনে হতো আমি কি সেই অক্টোবর মাস পর্যন্ত এমন অসুস্থই থাকবো, আমি কি আর ভালো হব না, এরকম যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে আমি কিভাবে হবে, আমি এই সময়গুলি কিভাবে পার করব। যাই হোক, ম্যাক্সিমাম 15 দিন পর আমরা হচ্ছে টোকিও বে হসপিটালে যাই, যেখানে আমাদেরকে আগেই রিজার্ভেশন দিয়ে দেওয়া হয়। যাওয়ার পরে প্রথম দিন যে ডক্টর আমাকে দেখে, আমরা যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম প্রথম দিন, আর আমাদের চয়েস ছিল হচ্ছে কোনো মহিলা গাইনোকোলজিস্ট আমরা দেখাবো। এটা হচ্ছে কি ওইটা ওরকম যে শিওর মহিলাই পড়বে এরকম না, তবে আমাদের একটা পছন্দ আছে, সেটা আমরা জাস্ট জানিয়েছি যে মহিলা হলে ভালো হয়। তো ওইভাবেই হচ্ছে আমাদের একটা মহিলা গাইনোকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। তো প্রথম দিন যে ডক্টরটা আমাকে দেখেছে, আমার কাছে তাকেও বেশি সুবিধার মনে হয়নি। সে না অনেক সময় নিয়ে পেশেন্ট দেখে না, আর কথা খুব কম বলে। এখন দেখেন, আমরা এদেশে হচ্ছে ফরেনার, আমরা যতই এদেশের ভাষা বুঝি না কেন বা কনভারসেশন চালিয়ে নিয়ে যেতে পারি না কেন, আলটিমেটলি কিছু ভাষা বুঝতে কিন্তু আমাদের একটু সময় লাগবে, বা বুঝতে একটু প্রবলেম হয়। যে বুঝাচ্ছে সে যদি একটু ভেঙে চুরে ভালো করে না বুঝায়, তাহলে আসলে সামনের জন্য একটু কষ্টই হয়ে যায়। আমরা তো স্বাভাবিকভাবে আমরা মেডিকেল টার্ম বা পলিটিক্যাল টার্মের কোনো কথা আমরা সচরাচর বুঝবো না যদি আমাদেরকে একটু সহজভাবে ভালো করে না বোঝানো হয়। তো আমাদের সাথে আসলে ওইরকমই একটা সমস্যা হয়েছিল, যেটা আমি আসলে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এবার বলি, আমি প্রথম দিন যাওয়ার পরে আমার যে মেইন কাজটা ছিল সেটা হচ্ছে
প্রায় 16-17টার মতো টেস্ট আমাকে করতে দেওয়া হয়েছে। সেটার জন্য যে ব্লাড স্যাম্পল সেটা ওরা রেখে দিয়েছে, আর ইউরিন টেস্ট করিয়েছে, আর আলট্রাও করেছিল উনি প্রথম দিন আমাকে। তো বললাম না যে ওইভাবে আমাদের সাথে উনি তেমন কিছু খুলে বলেনি। আর ওই দিন আসলে তেমন কিছু খুলে বলার মতো কিছু ছিল না সত্যিকার অর্থে। তারপরেও মানুষের অ্যাপ্রোচমেন্ট দেখে কিন্তু বোঝা যায় যে ডক্টরটা আসলে কেমন হতে পারে। তো আমি না একটু নিরাশই হয়েছিলাম যে না, আমার কাছে তেমন একটা ভালো লাগলো না ওনার মানে অ্যাপ্রোচমেন্ট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। এখন একটা ডক্টর, তাকে আমি প্রায় 8-9 মাস দেখাবো, তার অ্যাপ্রোচমেন্ট যদি আমার কাছে ভালো না লাগে তাহলে এটা একটু কেমন হয়ে গেল না? তো এটা আমি পরবর্তীতে আবার শেহরিজের পাপার সাথেও বলেছিলাম তখন। তো উনি বলছিল যে দেখো, এখন আজকে তো প্রথম দিন, দেখো দ্বিতীয় দিন তারপর না হয় একবার রিকোয়েস্ট করে দেখবো যে এই গাইনোকোলজিস্ট চেঞ্জ করে দিয়ে আমরা অন্য কারোর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় কিনা বা নিতে পারি কিনা। আচ্ছা, ধাপে ধাপে যখন আমার ব্লাড রাখা হচ্ছিল তখন আমি ওদেরকে জিজ্ঞেস করি যে আমার কি কি টেস্ট করানো হবে। তখন ডাক্তার বলে যে আফটার প্রেগন্যান্সি প্রাইমারি কিছু টেস্ট করানো লাগে, যেটা 4 থেকে 8 বা 10 সপ্তাহের মধ্যে করাতে হয়। সেগুলোর মধ্যে আছে কিডনি লিভার ফাংশন, তারপর হচ্ছে কোলেস্ট্রল, ডায়াবেটিক্স, থাইরয়েড টেস্ট, রুবেলা ভাইরাস টেস্ট, তারপর হচ্ছে ক্যান্সার টেস্টও, মানে ফুল বডি টেস্ট, কোনো কিছু আর বাদ নাই। তারপর তো সেদিন আমরা ব্লাড দিয়ে বাসায় চলে আসি, আর আমাদেরকে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় 15 দিন পর। 15 দিন পরে আমার টেস্টের সব রিপোর্ট দেওয়া হবে। তো বাসায় আসার পর আমাকে যে কাগজটা দিয়ে দিয়েছিল যে এই টেস্ট আমাকে করানো হয়েছে, সেগুলির আমি একটু গুগল করে জানার চেষ্টা করছিলাম কোনটা কি। তো বাকিগুলি তো আসলে গুগল করার কোনো কিছু নাই। সেখানে কোলেস্ট্রল, কিডনি লিভার, থাইরয়েড, এগুলি আমরা মোটামুটি সবাই জানি। ক্যান্সার, এগুলি তো আমি গুগল করে কিছু জানতে পারবো না। তো রুবেলার ভাইরাসের যে ব্যাপারটা সেটা আমি একটু গুগল করে জানতে চাচ্ছিলাম, কারণ এখন যেহেতু ভাইরাসের ছড়াছড়ি, তো রুবেলা ভাইরাসটা কি, এটা কেন প্রেগনেন্ট মহিলাদের করানো হয়, সেই বিষয়ে আসলে আমি একটু জানার চেষ্টা করছিলাম। আসলে রুবেলা ভাইরাসটা নর্মাল ভাইরাসের মতোই, নর্মাল যে কোভিড এখন আমরা সবাই জানি ওই রকমের মতোই আর কি, করোনার মতোই অনেকটা। তবে এটা নর্মাল বডিতে অ্যাটাক করলে তেমন কোনো বড় আহামরি সমস্যা হয় না, হয়তো বা ট্রিটমেন্ট নিতে হয়, ভ্যাকসিন নিতে হয়, তারপর হয়তো ঠিক হয়ে যায়। আর প্রেগনেন্ট মহিলাদের শরীরে এই ভাইরাসটা হলে বেশিরভাগ আর্লি স্টেজে যদি হয়, তাহলে যখন বাচ্চার আসলে সব কিছু ডেভেলপমেন্ট হওয়া শুরু করে, চোখ, নাক, কান, হাত, পা, সেইখানে আসলে ডিফেক্ট থাকার সম্ভাবনা খুব বেশি থাকে। কারণ প্রেগনেন্ট মহিলাদের তো কোনো রকমের ভ্যাকসিন দেওয়া যায় না সেই সময়টাতে। সো এই ভাইরাস থেকে ডক্টররা বলে একটু সাবধানে থাকার জন্য। কোনো কারণে আল্লাহ না করুক কোনো প্রেগনেন্ট মহিলার যদি সেই ভাইরাস অ্যাটাক করে, তাহলে আসলে বাচ্চাটা না রাখার পরামর্শই ডক্টররা দিয়ে থাকে। আর যদি রাখতে চায় সেটা একেবারেই পেশেন্টের নিজের ব্যক্তিগত ডিসিশন বলা চলে আর কি। কারণ ওই যে বললাম, নর্মাল বডিতে এটা সাধারণ মনে হলেও নর্মাল মানুষের জন্য, একজন প্রেগনেন্ট মানুষের জন্য এটা খুবই ভয়াবহ একটা ব্যাপার, বিশেষ করে আর্লি স্টেজে, তখন তো ভ্যাকসিনও দেওয়া যায় না। আর এই ভাইরাসটা অ্যাটাক হলে বাচ্চার ড্যামেজ হওয়ার পসিবিলিটি 90%-এরও উপরে থাকে আর কি। আচ্ছা, তারপর 15 দিন পর আমরা হসপিটালে গেলাম। সেদিন আমাদের সব টেস্টের রিপোর্ট দেওয়া হবে। সেদিন মেইনলি আমাদের রিপোর্ট নিয়ে আলোচনা করা হবে, আর হচ্ছে আমাকে আরেকবার আলট্রাসাউন্ডও করানো হবে। তো প্রথম যাওয়ার পরেই হচ্ছে ডক্টর রিপোর্টার ফাইল যেটা, সেটা টেস্টের যে রিপোর্ট সেটার ফাইল নিয়ে বসেছে, আর শেহরিজের বাবাকে আসলে বলছিল যে এটা এই অবস্থা, টিক মার্ক দিয়ে দিয়ে প্রত্যেকটা টেস্টের ব্যাখ্যা দিচ্ছিল আর কি। তো আমি তো সব কথা ওইভাবে ভালো করে না বুঝলেও কিছুটা তো বুঝি। আর রিপোর্টে টেস্টের নামগুলি যেহেতু ইংলিশে লেখা ছিল, সো ওইভাবে আসলে বুঝতে পারছিলাম। তো আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে রুবেলা ভাইরাসের যে নামটা ওইখানে হচ্ছে রেড মার্ক করা। এখন আমার কথা হচ্ছে, রেড মার্ক কখন করা থাকে? যখন কোনো প্রবলেম ডিটেক্ট হয় তখনই নিশ্চয়ই রেড মার্ক করা থাকে। এটা দেখে আমি যে কি পরিমাণে ভয় পেয়েছি, আর ওই দিনটা যে আমাদের কি পরিমাণে হতাশার ভয়ে কেটেছে, সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।